রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা শোনাতে চাই আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার নাম ইমন, বাড়ি শেরপুরের নকলা থানায়। তবে এই ঘটনাটা ঘটেছিল গ্রামে। আমার দোস্ত রাজুর সাথে একটা অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম আমি। সেই পুরনো গ্রামের এক কোনায় পড়ে থাকা একটা বাড়ি, মিস্টার বাড়ি বলে পরিচিত। বাড়িটা নিয়ে ছোটবেলা থেকেই কত গল্প শুনে এসেছি। সন্ধ্যার পর ভেতরে গেলে নাকি আর ফেরা যায় না। এক বুড়ো মানুষ নাকি এখনো সেখানে হাঁটে ছেলের খোঁজে। এইসব কাহিনী হেসেই উড়িয়ে দিতাম সব সময়। কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল। সেদিন ছিল শুক্রবার। আমি আর রাজু দুপুরে বের হয়ে সন্ধ্যার আগেই পৌঁছই। কোথায়? আমার নাম ইমন, কিন্তু ওই ছায়া আমাকে চিনে আমির বলে। রাতে এখনো ঘুমোতে গেলে সেই কণ্ঠটা শুনি। ঘটনাটা যখন আমার আর সহ্য করার বাইরে চলে যায়, আমি আর রাজু ঠিক করি কাউকে খুঁজে বের করতে হবে যিনি ওইরকম জটিল অভিশাপ কাটাতে পারেন। তখনই আমার মনে পড়ল গ্রামেই নামী একজন কবিরাজ আছেন। লোকটিকে সবাই বগা কবিরাজ বলে ডাকে। বগা কবিরাজ একজন বয়স্ক মানুষ, চোখ জল করছে, মুখের রেখায় ঝলসে যাওয়ার সময়ের ছাপ। গ্রাম জুড়ে তার জাদু টোনা অভিশাপ ভাঙার গল্প ছড়িয়ে রয়েছে। কিন্তু সে একদম সরল ও নিঃসঙ্গ মানুষ। গল্প বললে থামেই না, নিজেই ভুগছেন কত অভিশাপে। আমরা এক সন্ধ্যায় বগার খোঁজে গ্রাম থেকে দূরে তার একাকী ছোট কুড়ে ঘরে গেলাম। ঘরটা একেবারে অন্ধকার, চারপাশে সাদা বেগুনি মোমবাতির আলো, মাঝে মাঝে জ্বলে উঠছিল ধোঁয়ার গন্ধ। বগা কবিরাজ প্রথমে খুব ধীর স্থির ভঙ্গিতে আমাদের বললেন, তোমাদের মতো লোকে এই অভিশাপকে হাসির ফাঁদ ভাবে, তবে এটা একেবারেই হাস্যকর নয়। এই অভিশাপ একটা প্রাণঘাতী শক্তি, যে শুধু ওড়ালে হালকা হয় না, তাকে মোকাবেলা করতে হয় শক্ত চেতনায় আর একটা বিশেষ ধরনের মন্ত্র দিয়ে। এই অভিশাপ ওদের মধ্যে যারা মৃতদের নাম কপিরাইট করে ব্যবহার করে, অবশ্যই আমির নামটা একটা শক্তিশালী সেতু হয়ে দাঁড়িয়েছে ওদের জন্য। তুমি যে ইমন, তার সঙ্গে ওই নাম মিশে গেছে, তাই ওরা তোমাকে লক্ষ্য করে। আমাকে দেখিয়ে দিলেন এক ছোট কাগজ, যাতে এক প্রাচীন শিলালিপির মতো লেখা ছিল একটা বিশেষ মন্ত্রের অক্ষর আর সংকেত। এই মন্ত্র পড়তে হবে রাত 12:03। সাথে মোমবাতির চারিদিক থেকে 7 বার ঘুরতে হবে। আর হাত দিয়ে ওই পুড়ে যাওয়া জায়গাটায়, ওই দাগটায় এক ধরনের হরবিন্দু তেল লাগাতে হবে। বগা কবিরাজ আরো বললেন, সবচেয়ে বড় কথা হলো তোমার মনে ভয় বা সন্দেহ থাকা যাবে না, কারণ সেই ভয়টা ওরা ব্যবহার করে তোমার ওপরে আঘাত করবার জন্য। ওই সময় আমার মনের ভেতরে বিশ্বাস অবিশ্বাস দুটোই জেগে উঠেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। আমরা সেই রাতের বেলাতেই মন্ত্রপাঠ শুরু করলাম। প্রথমে বাতি নিভিয়ে সব কাজ করলাম, হাতের দাগে তেল মাখালাম, আর গলায় বগা কবিরাজের দেয়া মন্ত্র সেটা উচ্চারণ করলাম। সেই সময় বাতাস অস্বাভাবিকভাবে থমথমে হয়ে গেল। ঘরটা যেন ভারী হয়ে উঠল, কিন্তু আমি গলা সংকোচন করে মন্ত্র পড়তেই থাকলাম। শেষে একটা অদ্ভুত গরম অনুভব করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার শরীর থেকে একটা বড় অন্ধকারের ছায়া বেরিয়ে যাচ্ছে। তারপর থেকে সেই ফিসফিসানি আর ভয়াবহ ছায়া, ভয়াবহ ছোঁয়া কমতে শুরু করলো। আমি ধীরে ধীরে ঘুমোতে পারলাম। এভাবেই বগা কবিরাজের সাহায্যে আমি সেই অভিশাপ থেকে মুক্তির প্রথম আলো দেখতে পাই। যাই হোক,
হোক রাসেল ভাই, ইউটিউবে সবার সাথে শেয়ার করবেন, আমিও শুনে নেব। আপনি একটু সাজিয়ে বলেন। না, আমি সাজিয়ে বলতে পারবো না, কারণ আপনার ঘটনার বিষয়বস্তু তো আমার জানা নেই। আর তার চেয়ে বড় কথা, আপনি যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেটি আমি আমার নিজের মতো করে সাজাতে পারবো না। আমি কখনোই পারবো না এই কারণ এই ঘটনাটি সম্পূর্ণভাবে আপনার, এবং আপনার রাইট আছে আপনার ভাষায় আপনার মতো করে লিসেনারদের সাথে শেয়ার করার। এবং আপনি চমৎকার লিখেছেন, এখানে আমার সাজানোর কিছু নেই। আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ভালো পারেন, ভালো বোঝেন, গুছিয়ে কথা বলতে পারেন, গুছিয়ে লিখতে পারেন। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আপনারা মনে করেন ওইটা ধরতে যায় তো ওইটা ভ্যানিশ হয়ে যায়, তো ভ্যানিশ হয়ে ওইটা দেখে না, তো আবারও ব্যাক করতে চায়, কারণ দেখে ওইখানে একা। তো ব্যাক করার পর স্টার্ট করি যখন আর কি আমি ঢাকা থাকি। তো আপনার শোটা যখন বন্ধ হয়ে যায়, তো আমি কি করতাম, আপনার আগের যে শোগুলো আছে ওগুলি ডাউনলোড করে আবার শুনতাম। কারণ আপনার এই শোটা আমার জন্য এরকম, আমি জব করি, জবেও মনে করেন একটা ইয়ারফোন লাগিয়ে আমি শুনতে থাকি, এখনো শুনি। আর আশা করছি আপনার এই শোটা সবসময় কন্টিনিউ রাখবেন, ভালো থাকবেন। আর যদি চান আমাকে যদি স্টোরিটা আপলোড দেন তাহলে আমাকে বললেন, আর যদি চান তো আপনাকে আমি আরেকটা বড় ঘটনা আছে ওইটা আপনাকে বলবো। ওকে, আল্লাহ হাফেজ। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এখন যে ঘটনাটা পড়ে শোনাবো সেই ঘটনাটির নাম 11 নম্বর ফ্ল্যাট। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি কয়েকটি পর্বে পাঠিয়েছেন। আমি একসাথে সব পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম করিম, আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের কাছে 11 নম্বর ফ্ল্যাটের ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঢাকার উত্তরায় একটি শান্ত পাড়া, যেখানে গাছের ছায়া আর সকালের কুয়াশা মিলে এক নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। সেখানে দাঁড়িয়ে আছে শান্তিনীড় নামের একটি বহুতল ভবন। এই ভবনের 11 নম্বর ফ্ল্যাট নিয়ে পাড়ায় কথা চলে বহুদিন। কেউ বলে ফ্ল্যাটটা অভিশপ্ত, কেউ বলে রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। তবে এসব গল্প নাকি সত্যি কেউ জানে না। আমানুল্লাহ একজন মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী সারিনা এবং তাদের 10 বছরের মেয়ে তানিয়াকে নিয়ে এই ফ্ল্যাটে উঠে এলেন গত সপ্তাহে। আমানুল্লাহর চাকরির বদলির কারণে তাদের ঢাকায় আসতে হয়েছে। শান্তিনীড়ের 11 নম্বর ফ্ল্যাটটি তাদের বাজেটের মধ্যে ছিল, আর ভাড়াও ছিল অস্বাভাবিক রকমের কম। আমানুল্লাহ প্রথমে এই কম ভাড়া নিয়ে একটু সন্দেহ করেছিলেন,
কিন্তু বাড়িওয়ালা মিস্টার রহমান তাকে আশ্বস্ত করেছিলেন যে এটা শুধুই বাজারের দর কম থাকার কারণে। এই ফ্ল্যাটে কি আগে কেউ থাকতো? আমানুল্লাহ জিজ্ঞেস করেছিলেন। ফ্ল্যাট দেখতে এসেই তার মনে এই প্রশ্ন দেখা দেয়। মিস্টার রহমান হেসে বলেছিলেন, হ্যাঁ থাকতো, তবে তারা বদলি হয়ে গেছে। এখন ফ্ল্যাটটা অনেকদিন খালি পড়ে আছে, আপনারা এলে ভালোই হবে। আমানুল্লাহ আর বেশি প্রশ্ন করেননি। ফ্ল্যাটটা বেশ বড়, 3 বেডরুমের, সঙ্গে একটা বড় বারান্দা আর আধুনিক সুবিধা। তানিয়া তো ফ্ল্যাট দেখে লাফিয়ে উঠেছিল। বাবা, আমাদের ঘরটা ওইটা হবে বলে সে একটা ছোট কিন্তু আরামদায়ক ঘর বেছে নিয়েছিল, যেটার জানালা দিয়ে পাশের পার্কটা দেখা যায়। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলছিল। আমানুল্লাহ তার নতুন অফিসে ব্যস্ত হয়ে পড়লেন। সারিনা ফ্ল্যাট গোছানো আর তানিয়ার স্কুলের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। তানিয়া বাড়ির পাশের পার্কে বিকেলে খেলতে যেত আর সন্ধ্যায় ফিরে এসে তার নতুন ঘরে ছবি আঁকত। তবে তৃতীয় দিনের রাতে একটা ছোট্ট ঘটনা সবার মনে প্রশ্ন জাগালো। রাত তখন প্রায় 11টা। আমানুল্লাহ তার ল্যাপটপে কিছু অফিসের কাজ শেষ করছিলেন। সারিনা রান্নাঘরে পরের দিনের জন্য রান্নার খাবার তৈরি করছিলেন। কবিরাজ সাহেব ধূপের ধোয়ার মধ্যে আরো কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি ছোট একটা পিতলের পাত্র থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন তানিয়ার দিকে। তানিয়া চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে মেঝেতে লুটিয়ে পড়ল আর ঘরের আলো মিটমিট করতে শুরু করলো। তানিয়া! সারিনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। তানিয়ার চোখ বন্ধ, কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। কবিরাজ বললেন, আত্মাটি এখন তাকে ছেড়েছে, কিন্তু এটা সাময়িক। আমাদের ফারিহার অতীত জানতে হবে। তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে না পারলে সে শান্ত হবে না। আমানুল্লাহ রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমরা এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, তাহলেই তো সব ঠিক। কবিরাজ বললেন, এত সহজ নয়। ফারিহার আত্মা এখন তোমার মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরা যেখানেই যাও, সে তানিয়াকে ছাড়বে না যতক্ষণ না সে ন্যায় বিচার পাবে। পরদিন আমানুল্লাহ আর সারিনা তানিয়াকে নিয়ে একটা হোটেলে উঠলেন। তানিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছিল, কিন্তু সে এখনো দুর্বল। আমানুল্লাহ ঠিক করলেন তিনি ফারিহার অতীত সম্পর্কে আরো খোঁজ খবর নেবেন। তিনি প্রথমে পাড়ার পুরনো বাসিন্দাদের সাথে কথা বললেন। পাড়ার একজন বয়স্ক মহিলা, যিনি নিজেকে খালেদা বেগম বলে পরিচয় দিলেন, ফারিহার সম্পর্কে কিছু তথ্য দিল। ফারিহা ছিল খুব সুন্দর আর স্বাধীন চেতা মেয়ে। সে একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু তার জীবন সুখের ছিল না। তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী ছিল না। তারপর সেই ফ্ল্যাটে একাই থাকত। তার একটা সম্পর্কও ছিল বলে গুজব আছে, কিন্তু সেই ছেলেটাকে কেউ জানত না। তার মৃত্যুর সময় কি হয়েছিল? আমানুল্লাহ জিজ্ঞেস করল। খালেদা বেগম চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, যেদিন ফারিহার মৃতদেহ পাওয়া যায়, আমি সেই বাড়ির সামনে ছিলাম। পুলিশ এসেছিল। তারা বলল সে গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল তার শরীরে কিছু দাগ ছিল। কেউ তাকে মেরেছে। পুলিশ কিন্তু তদন্ত বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি। শুনেছিলাম কোনো এক প্রভাবশালী লোক এই ঘটনার ধামাচাপা দিয়েছে। আমার মনে হলো এই গল্পে আরো কিছু লুকোনো আছে। তিনি পুলিশের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। তার এক বন্ধু, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, তাকে ফারিহার ফাইল খুঁজে দেখার অনুরোধ জানালেন। কয়েকদিন পর তার বন্ধু ফোন করে ফিরে যেতে হবে। কবিরাজ সাহেবের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত। তানিয়ার মুখ দিয়ে বের হওয়া সেই গভীর রুক্ষ কণ্ঠস্বর তখনও শোনা যাচ্ছিল, আমাকে মারা হয়েছে। আমানুল্লাহ সারিনা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তানিয়ার চোখে লাল আভা আর তার কণ্ঠের অস্বাভাবিকতা তাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিচ্ছিল। কবিরাজ হাত তুলে তাদের শান্ত থাকতে ইশারা করলেন। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, ফারিহা, তুমি কি চাও? কে তোমাকে মেরেছে? আমাদের বলো, আমরা তোমার ন্যায়ের জন্য চেষ্টা করব। ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। ধূপের ধোঁয়া বৃত্তের মতো ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তানিয়া হঠাৎ মাথা পেছনে হেলিয়ে আকিবের স্বীকারোক্তি রেকর্ড করে নিলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করলেন। পুলিশ সোহেলকে গ্রেফতার করল। তখনও ঢাকায় একটা কোম্পানিতে সে চাকরি করছিল। ফারিহার মৃত্যুর তদন্ত আবার শুরু হয়। রাকিব এবং সোহেল দুজনেই দোষী সাব্যস্ত হয়। এদিকে কবিরাজ সাহেব ফ্ল্যাটে আরেকবার আচার অনুষ্ঠান করেন। তিনি ফারিহার আত্মার জন্য প্রার্থনাও করেন। তিনি বলেন, ফারিহা, তোমার ন্যায় হয়েছে, এখন তুমি শান্তিতে চলে যাও।
সে রাতে প্রথমবার তানিয়া ঠিকঠাক মতো ঘুমোতে পারে। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম করিম, তিনি ঢাকা থেকে বলছেন। এখানে একটু জানিয়ে রাখি যে অনেক ঘটনা শোনার পরেই আপনাদের মনে অনেক প্রশ্ন আসে, তেমন প্রশ্ন আমার মনেও আসে, এবং এই ঘটনাটি পড়ার পরপরই আমি আবারও যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করি, শুধু এটুকু জানতে যে ঘটনাটি সত্যি কিনা, এবং তিনি কনফার্ম করেছেন ঘটনাটি সত্যি। আর সেই কারণেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যদি আপনাদের ভালো লাগে আমারও ভালো লাগবে, এবং এতক্ষণ ধরে এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। একটা অডিও ক্লিপ শুনিয়েছি অলরেডি, সেকেন্ড অডিও ক্লিপে যাচ্ছি। যদি ভালো লাগে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমরা চেষ্টা করবো আরও বেটার কিছু আপনাদের সামনে তাহলে নিয়ে আসতে, বা আমরা চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে এই ঘটনা বা এমন ঘটনা বারবার আপনাদের সাথে শেয়ার করতে। চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভূত.com এর সাথে আছেন। আমি মাহমুদা কিশোরগঞ্জের কটিয়াদি থেকে আপনাদের সাথে আছি এবং আমার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা শেয়ার করব। 2012 সাল থেকে আমি ভূত FM ও বর্তমানে ভূত.com এর সাথে আছি। আমি আগে খুব ভীত ছিলাম, কিন্তু ভূত FM এ শোনার পরে আমার ভয় অনেকটা কেটে গেছে। এখন রাতের বেলা একা একা বাইরে বসে ভূত.com শুনি, এই জন্য বাড়িতে অনেক বকা শুনতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, সাল 2001। তখন আমি আমার দাদুর বাড়ি নরসিংদী জেলার একটা থানায়, অর্থাৎ চর লক্ষ্মীপুরে ছিলাম। আমাদের বাড়ির দুই পাশে নদী, মাঝে চরের মতো একটা এলাকা। বর্ষাকালে নদীর পানি আমাদের ঘরের পেছন পর্যন্ত আসতো। আমাদের ঘরের সামনে আমার দাদু আর কাকার ঘর, এরপর মাটির রাস্তা, রাস্তা থেকে কিছুটা নিচে ফসলের মাঠ, এরপর আবার নদী। বর্ষাকালে নদীর পানি রাস্তা পর্যন্ত আসে। আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। 2-3 মাস পর পর তিনি বাসায় আসতেন। তখন বর্ষাকাল, বাবা আমার জন্য ঢাকা থেকে ছোট ছাতা কিনে নিয়ে বাড়িতে আসেন। বিকেলে আমার বাবাকে দোকান থেকে কিছু জিনিস আনার কথা বললে উনি বাজারে চলে যান। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের হাঁটা পথ। বাবা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়। মা ঘরে শুটকি পিঠা তৈরি করছিলেন, আমার কাকারা পিঠা খাচ্ছে। আমি বারবার দরজা খুলে বাইরে দেখছি বৃষ্টি কমেছে কিনা, বাবা আসলো কিনা। সন্ধ্যা হয়ে গেছে, তবুও বাবা আসছেন না দেখে আমি ছাতা নিয়ে রাস্তায় চলে আসি। রাস্তার অপর পাশে ছিল বড় দুটি তুলা গাছ আর বাঁশঝাড়। সেই
দুই পাশের বাঁশ ঝাড়গুলো রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন দিনের বেলাতেও রাস্তা অন্ধকার দেখায়। আমি তুলা গাছের নিচে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি। তখন দেখি সাদা কাপড় পরা ৩-৪ জন লোক আমার দিকে এগিয়ে আসছে, যাদের মাথা ছিল বাঁশ ঝাড়ের ওপরে। আমি শুধু তাদের পা দেখতে পেয়েছি। মাথা দেখার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকি। ছোট ছিলাম, তাই জিন ভূত কি বুঝতে পারতাম না। দেখতে দেখতে পাগুলো আমার সামনে চলে আসে, আমার থেকে ঠিক 10 কি 15 হাত দূরে। আমি তখন ওপরের দিকে তাকিয়ে তাদের মাথা দেখার চেষ্টা করছি। তখনই আমার কাকা এসে আমাকে কোলে তুলে নেয়। আমি কাকাকে পাগুলোর দিকে তাকাতে ইশারা করি, জিজ্ঞেস করি, কাকা, লোকগুলো কত বড়, মাথা দেখা যায় না। কাকা রাস্তার দিকে তাকিয়ে বলে, আম্মু, ওখানে তো কেউ নেই, তুমি কি দেখেছো? আমি বারবার কাকাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু কাকা বলে সেখানে কেউ নেই। এরপর কাকা আমাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। আমি জানি না সেদিন কি দেখেছি, আর কাকা না আসলে আমার সেদিন কি হতো। ঘটনা 2, সাল 2025, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, স্থান কিশোরগঞ্জের কটিয়াদি থানা। আমার শ্বশুর বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার শ্বশুর বাড়ির ভিটা উত্তর দক্ষিণে লম্বা। বাড়ির উত্তর দিকে একটা পাকা ঘর, আর পেছনে কোনো বাড়ি ঘর নেই, পানির বরজ, ফসলের মাঠ। দক্ষিণ দিকে একটা পাকা ঘরের সামনে রাস্তা, রাস্তার অপর পাশে নদী। উত্তর দিকের ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আর দক্ষিণ দিকের ঘরে আমি ও আমার স্বামী থাকি। আমার স্বামী চাকরি সূত্রে ঢাকায় থাকে। আমার শ্বশুর শাশুড়ির ঘরে আমি ঘুমাই। আমি ভূত.com শুরুর দিকের এপিসোডগুলো মিস করার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতাম। রমজান মাসের আর কিছুদিন বাকি, তাই বাড়িঘর পরিষ্কারে এতটাই ব্যস্ত ছিলাম যে 3 দিন ধরে ভূত.com শুনতে পারছি না। চতুর্থ দিন আমি পাখা চালু করে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আমি অনুভব করি আমার খাট কাঁপছে। আমার ঘুম হালকা হয়ে যায়। আমি চোখ বন্ধ অবস্থায় প্রথমে ভূমিকম্প মনে করে শুয়ে থাকি, কিন্তু তখনও খাট কাঁপছিল। অনেক সময় ধরে খাট কাঁপার কারণে আমি সজাগ হয়ে যাই, আর চোখ বন্ধ অবস্থায় চিন্তা করি, এত সময় ধরে তো ভূমিকম্প হওয়ার কথা নয়, খাট কাঁপছে কেন? আমি তখন পুরোপুরি সজাগ হয়ে যাই। আমার মনে হয় আমার পায়ের দিকে ডান পাশে কেউ বসে আছে, আর মাদ্রাসার বাচ্চারা পড়ার সময় যেভাবে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক সেইভাবে শরীর দুলাচ্ছে, যার জন্য খাট কাঁপছে। আমি আস্তে করে কম্বল সরিয়ে আমার চোখ দুটো বের করে বাইরে দেখি কি হচ্ছে। আমি কম্বলের নিচ থেকে বাইরে তাকিয়ে দেখি ঘরের লাইট অন করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে শুয়েছিলাম। আমার পায়ের কাছে কেউ বসে আছে। আমার মনে একটু ভয় কাজ করছে, তবুও আমি চোখ বন্ধ করে আস্তে করে কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলি। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু 3টা আয়াত পড়ার পরে আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি আর কিছু মনে করতে পারছিলাম না। আমার কোনো সূরা মনে আসছিল না। আর তখনই আমার মনে হয় অবয়বটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো লাল। আমি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। তার নিঃশ্বাস এত গরম ছিল, আমার মনে হলো কম্বলের ভেতরে কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। কিছু সময় পর আমার খাটের কাঁপুনি বন্ধ হয়ে যায়, আমার শরীরও স্বাভাবিক হয়ে যায়। আমি এতটাই ভয়ে ছিলাম যে কম্বলের নিচ থেকে মাথা বের করার সাহস পাচ্ছিলাম না পাশে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে, অর্থাৎ পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে। এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে কিছুটা সাহস সঞ্চয় করে আমি লাইট অফ করি, এবং অন্ধকারে তখন আর কিছু দেখা যায় না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাক দেই, কিন্তু ওনাদের রুম থেকে কোনো সাড়া আসে না। আমি ভয় পাই এটা ভেবে যে আমি শাশুড়িকে ডাক দেওয়ার পরেও অবয়বটা আবার রেগে যাবে না তো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার শাশুড়িকে ডাক দেই, আর চিন্তা করি উনি আমার ডাক শুনে সজাগ যদি হয়ে যায় তাহলে অবয়বটা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে 3 বার ডাক দেওয়ার পরে শাশুড়ি সাড়া দেয়। আমি তখন ওনাকে আমার রুমে এসে লাইট অন করতে বলি। উনি লাইট অন করে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি লাইট অন করতে বলি। উনি লাইট অন করলে আমি স্বপ্ন দেখেছি বলে জানাই। উনি আমার সঙ্গে থাকতে চান। আমি মানা করে দেই, লাইট অন থাকলেই হবে, ভয় পাবো না। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এটা স্বপ্ন ছিল না। পুরো ঘটনাটা আমি সজাগ থাকা অবস্থায় দেখেছি। পরদিন সবাই ঘটনা শুনে আমাকে অনেক বকা দেন, এই বলে যে আমি ভূতের গল্প শুনি তাই এমন হয়েছে।
আমি যেন এসব আর না শুনি। আমি তখন মজা করে সবাইকে বলি, এতদিন ধরে ভূতের গল্প শুনি, 3 দিন ধরে শুনছি না, তাই ভূত এসেছিল আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আমরা এখন যাব আমাদের তৃতীয় অডিও ক্লিপে। তার আগে মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। এখানে আপনাদের ঘটনা পাঠাতে হবে এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পর্যন্তই ছিল। যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমাকে জানাবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। তো মানে সংগ্রহ করার জন্য গেছে, তো যাওয়ার পরে উনি হাড়ি সংগ্রহ করা প্রায় শেষ, তিনি বাড়ির দিকে আসছেন। তখন হঠাৎ করে পিছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়। ডাক দিয়ে বলেন, এমদাদ পিছে আয়, তোর সাথে কথা আছে। তখন নানু গেলেন। নানু চিনতে পারলেন না যে কে। একজন লম্বা মানুষ, আলখেল্লা পরিহিত, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। তিনি বললেন যে তোর নাকি পেটের সমস্যা হয়েছে, হ্যাঁ, তুই এই একটা তেলের বাটি এগিয়ে দিয়ে বললেন যে তুই এটা প্রতিদিন দুপুরে 3 ফোঁটা করে ভাতের সাথে মিশিয়ে খাবি আর মালিশ করবি, যেখানে উঁচু হয়েছে সেখানে মালিশ করবি। তো আমার নানু বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে চলেন, আমার বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। যে খাওয়া দাওয়া করে আমার এত বড় উপকার করলেন, তাহলে আমার খাওয়া দাওয়া করেন, আমার সাথে আমার এখানে খাওয়া দাওয়া করেন। তখন সে বললো যে আচ্ছা তুই যা, আমি আসছি। পরে আমার নানু একটু করে যেতে হঠাৎ করে তিনি পিছিয়ে দেখে যে কেউ নাই। তখন আমার নানু একটু ভয় পেয়ে গেছে। মোটামুটি আমার নানু কিন্তু সাহসী মানুষ, সে ভয় পেয়ে গেছে। তখন আমার নানু বাড়িতে চলে আসে। এসে তার বলা মতে সে করতে থাকে, আমল করতে থাকে। তখন সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই ছিল মোটামুটি আমার নানার সাথে ঘটা ঘটনা। আমি জানি না, এখন আমার নানাও জানে না যে সে কে ছিল, মানুষ ছিল না অন্য কিছু ছিল না কি ছিল। আমার নানা এখনো বলতে পারবে না যে সে কি ছিল। তো এটাই ছিল মূলত আমার ঘটনা। যদি ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাকে একটা ফোন করেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর কোন এপিসোডে সিলেক্ট হয়েছে সেটা আমাকে জানিয়ে। Bhoot.com with Russell.
আসসালামু রাসেল ভাই, আমি আমার ঘটনা অনেক ভুল হয়েছে বা কথা বলতে পারিনি, তো সবাই আমাকে মাফ করে দিবেন। তো আমি একজন ছোটোখাটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর করি। তো আমার ইউটিউবের নাম RT রাসেল টিভি। আশা করি সবাই ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত পেয়েছে, আমারও যাওয়ার সময় হয়েছে। আমি আশা করব আজকের ঘটনাটি উপভোগ করেছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলেই সমস্ত কষ্ট সার্থক হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।